আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। নিঃসন্দেহে সংঘাতটা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছে নজিরবিহীন, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি কোথাও এটাও কি একটা পার্ট অফ দ্য তৃণমূলের ইলেকশন ক্যাম্পেইন বলে মনে হচ্ছে আপনার? দেখুন, ইলেকশন ক্যাম্পেইন তৃণমূল কংগ্রেস তো চাইবেই যে এই নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে 5 বছরের খতিয়ান না হয়ে 6 মাসের খতিয়ানে বিধানসভা নির্বাচন হোক। সাধারণ মানুষের কাছে এই যে সাধারণ মানুষের এত হেনস্থা হয়েছে, সত্যিই হয়েছে, ইলেকশন কমিশনের হিয়ারিং প্রসেসে অন্তত হেনস্থা হয়েছে, সেটা নিয়ে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল বা সমস্ত রাজনৈতিক দলের থেকে বেশি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করেছে। এবং দিল্লিতে গিয়ে আজকে যেটা করেছে, পুরোপুরি মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে নিপীড়িত যাদেরকে হেনস্থা করা হয়েছে তাদের ভয়েস হিসাবে তৃণমূল কংগ্রেস উঠে আসছে বলে এরকম একটা মনে হচ্ছে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, গত বছর ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস কিন্তু বলেছিল ভুয়ো আধার কার্ড নিয়ে অনেকে ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গে, যাতে দেওয়া না যায়, তার জন্য তারা ইলেকশন কমিশনের কাছে গেছিল। এই চিফ ইলেকশন কমিশনার সেদিনকে কি এই মমতা ব্যানার্জিদের বা তাদের টিমকে অপমান করেছিল? তা যদি না করে, তারপরে কিন্তু আপনারা দেখুন ঘটনা প্রবাহটা মনে রাখবেন যে সেদিন মমতা ব্যানার্জি যে কথা বলেছিলেন তারপর থেকেই কিন্তু আমরা এসআইআর এর আবহাওয়া দেখতে পেলাম, এই ভোটার তালিকা সংশোধন। তাহলে ভোটার তালিকা সংশোধন কিভাবে হবে আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাও বলে দিতে হবে। একেবারে নিঃসন্দেহে এবার ভেতরে কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু সেটা নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠছে। জ্ঞানেশ কুমার যেদিন এই 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছেন বৈশ্বনাথ দাস, সেদিন স্পষ্ট জানিয়েছিলেন এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা যোগ্য ভোটার বা বৈধ ভোটার যেন বাইরে না থাকেন, একটা অবৈধ ভোটারের যেন ঠাঁই না পান, এইটা নিশ্চিত করতে। সেই এসআইআর করছেন বলে তাকে ইমপিচ করার রাস্তায় আপনারা হাঁটতে চাইছেন? মানে বিশেষ নিবিড় সংশোধন যেটা বাংলায় আপনারা সংস্করণ বার করেছেন, তাতে 150 জন মানুষ মারা গেছে, মৃত্যুর মিছিল হয়েছে, নাকে নল ঢুকিয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে লোককে হিয়ারিং সেন্টারে অ্যাটেন্ড করা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে মানুষকে যেতে হয়েছে, স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে, এই চূড়ান্ত ভোগান্তি হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষের প্রাণ গেছে। এমনকি যিনি বিএলও আত্মহত্যা করেছেন তার সুইসাইডিয়াল নোটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী, যেটা আত্মহত্যার প্ররোচনার ডাইরেক্ট অ্যালিগেশন। আপনাদের যে বিএলএ সবথেকে বেশি বিএলএ আপনারা দিয়েছেন বলে দাবি করেছেন, সেই বিএলএরা কি করছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিএলএদের বলেছেন সহযোগিতার জন্য এগিয়ে যেতে। বিএলএ আর বিএলওর মধ্যে তো তফাৎ আছে। বিএলএর কথাই বলছি, সাংঘাতিক বিএলএ এবং বিএলএ2 এরা তো ছিল, এরা তো রয়েছে একেবারে এই ভোটারদের সহযোগিতা করার জন্য, এরা তো আপলোড করতে পারবে না, এই সিস্টেমে আপলোডটা তো বিএলওদেরই করতে হবে যারা অফিসার। তারা মারা গেছেন, তাদের সুইসাইডিয়াল নোটে লেখা আছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। 150 জনের মৃত্যু গেছে, মৃত্যুর মিছিল হয়েছে। আজকে সুকান্ত এত কথা বলছে, যখন নো কনফিডেন্স আনে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দল বিভিন্ন বিধানসভায় লোকসভাতে, তখন সবাই জানে যে এই নো কনফিডেন্সে যদি ভোটিং হয়, কিন্তু তার ফলে এটা ইমপিচমেন্ট এই কারণে যে এই যে অন্যায় হচ্ছে বাংলার বুকের থেকে মমতা ব্যানার্জি দিল্লিতে তার বিদ্রোহী কণ্ঠে তিনি এটা ঘোষণা করেছেন যে আমরা এর প্রতিবাদ করব। এইভাবে এসআইআর এর কারচুপি করে মহারাষ্ট্রের নির্বাচনকে ফার্স করা হয়েছে, বিহারের নির্বাচন ফার্স হয়েছে, দিল্লির নির্বাচন ফার্স হয়েছে, এই যে হরিয়ানার নির্বাচনকে কারচুপি করেছে। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো পদলেহন করছে। এই কথাটা জোরালো কণ্ঠে, দীপ্ত কণ্ঠে বাংলার বিদ্রোহী কণ্ঠ মমতা ব্যানার্জি ভারতবর্ষের এতে তুলে ধরেছেন। ওরা আমাদের করতে পারে, বাংলার মানুষ সেটা দেখছে, দেশের মানুষ দেখছে কে বিদ্রোহ করতে পারে। আরে আপনি জানেন না সরকারে নেই একবারও যে যারা বিরোধী রয়েছে তারা কি কোর্টে গেছে? গর্ব হওয়া উচিত মমতা ব্যানার্জির জন্য। আরে আপনি আপনারা নিয়ে রাখেন, এই গর্ব হওয়া উচিত, করবেন না নিজের দলের পরিচয় এই স্টেট মমতা ব্যানার্জির জন্য। কথা শুনুন, আমার প্রশ্নের উত্তর হচ্ছে সুব্রজিৎ, বিরোধীরা কি কোর্টে গেছে? বিহারের নির্বাচন হয়ে গেছে প্রায় 3 মাস, কোর্টে যায়নি কেন? ওরা খালি ওই সোশ্যাল মিডিয়ায় কেন বিরোধীরা কোর্টে যায়নি? বিরোধীরা কোর্টে গেছে, কাল হিয়ারিং হয়েছে, কাল হিয়ারিং আছে, তৃণমূলের করা মামলা কোর্টে গেছে। আমার তো প্রশ্নটাই মামলা পেন্ডিং আছে, জানেন না আপনি? আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে কিছুদিন আগে মাননীয় এখানকার যিনি চিফ কমিশনার মনোজ আগরওয়াল বলেছেন যে এই যে 140-50 যাদের যাদের নাম হচ্ছে
তাদের পিএম রিপোর্ট এবং সেটা নিয়ে কমপ্লেন নির্বাচন কমিশনের কাছে রিপোর্টটা দায়ের করা হয়েছে? উত্তর হচ্ছে না। কটা হয়েছে? 0। অর্থাৎ এই একই ব্যাপার, তৃণমূল লাশের রাজনীতি মমতা ব্যানার্জি বেশ বেশ, আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি শীর্ষেন্দুদা, একেবারে মুখ্য নির্বাচন কমিশনার কার্যত রাজনীতিবিদদের কামানের সামনে পড়তে হচ্ছে, এইটা প্রথমবার দেখা যাচ্ছে এমনটা নয়। দর্শকদের স্মরণ থাকবে যে মুখ্য নির্বাচন কমিশনার যখন টিএন সেশন ছিলেন, রীতিমতন তাকে সমালোচনায় বিদ্ধ করা হতো, একেবারে সেশন ভার্সেস নেশন এই জায়গায় পর্যন্ত গেছিল। কিন্তু ইমপিচমেন্টের মতন প্রস্তাব সংঘাতটা এই জায়গায় যাওয়া, এইটা সম্ভবত প্রথমবার হচ্ছে। মানে এক্ষেত্রে কি হতে পারে? ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে ভোটার তালিকা সংশোধনের কথা বলা আছে, নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে। কিন্তু ইলেকশন কমিশনের মাধ্যমে যেটা যে ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের পদ্ধতির অনুকরণ, একদম একই। কারণ এটা একটা দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া। এই জন্য সংসদের উভয় কক্ষে, লোকসভা এবং রাজ্যসভা, উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠ এবং মোট সদস্যদের অর্ধেকের বেশি সমর্থন প্রয়োজন, তবে ইমপিচমেন্টটা হবে। আর প্রস্তাব যদি নেওয়া আসা হয়, সে অযোগ্য বলে প্রস্তাব নিয়ে আসা যেতে পারে, কিংবা অক্ষমতা বলে প্রস্তাব নিয়ে আসা যেতে পারে। কিন্তু প্রস্তাব নিয়ে আসতে গেলে যে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটা তদন্ত কমিটি পরে গঠন করা হয়, আর প্রস্তাবটা পাশ করার জন্যে সদস্যদের উভয় কক্ষের, লোকসভা এবং রাজ্যসভার প্রতিটিতে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা, উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তারপরে কি হয় না, উভয় কক্ষ থেকে প্রস্তাব পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নির্বাচন কমিশনের পদচ্যুত হতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।